হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একাকিনী উপন্যাসের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। জনার্দনের আরও কিছু সময় থেকে অনুনয় করার ইচ্ছে ছিল, কিন্তু তার আগেই ইতিরানী মেয়ের হাত ধরে হনহনিয়ে বাইরে চলে এসেছে। পেছন পেছন এসে জনার্দন খুব দুঃখ প্রকাশ করল। সে সব শোনার পরেই ইতিরানী বলল, আক্ষেপ করবেন না, ওর কপালে যা ছিল তাই হয়েছে, যেখানে পড়ছে সেখানেই পড়ুক, তারপর বাড়ির কাজকর্ম শিখুক, মাথায় বড় হলে বিয়ে দিয়ে দেব। বিয়ে প্রশ্নটা অসাড়ে বেরিয়ে আসতেই মুখ ফিরিয়ে নিল জনার্দন। নৌকায় বসে অনন্যা গভীর হয়ে বলল, আমি বিয়ে করব না। মানে? অবাক হয়ে তাকালো ইতিরানী। মেয়ে কেন এ কথা বলল তা সে বুঝতে না পেরে ধমকালো, এই কি বলছিস তুই? আমি পড়ব। আমাদের ওখানে উঁচু ক্লাসে পড়ার সুযোগ নেই তো? কাল থেকে ছাগলগুলোর সব দায়িত্ব তোকে নিতে হবে। ওদের ঠিকঠাক খাওয়াবি, স্নান করাবি, পাহারা দিবি, এর যেন অন্যথা না হয়। কড়া গলায় এই কথাগুলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল ইতিরানী। দেখতে পেল না মেয়ের দু চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। গেট পেরিয়ে মাঠে ঢুকতেই চেঁচামেচি শুরু হয়ে গেল। এর গলার সঙ্গে ওর গলা বাঁধা থাকা সত্ত্বেও সবকটা ছাগল হুড়মুড়িয়ে আসার চেষ্টা করলে এদিকে, যেখানে তাদের দেখামাত্র দাঁড়িয়ে গেছে অনন্যা। এগিয়ে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে মায়ের দিকে তাকালো সে। আমি রাজি। রাজি? কি বলছিস? যেতে যেতে থমকে গেল ইতিরানী। আমি ওদের দেখাশোনা করব, সব কাজ করে দেব, কিন্তু এখানকার স্কুলে আর যাব না। তুমি আমাকে পড়তে বলবে না। ঠোঁট কামড়ালো অনন্যা। বেশ তো, খুব ভালো। যেটুকু বিদ্যে পেটে ঢুকতো তাও আর ঢুকবে না। হনন করে বাড়ির দিকে এগিয়ে গেল ইতিরানী। ঘরে ঢুকে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়তেই আচমকা কান্না ছিটকে বেরিয়ে এলো। তাকে তার বাবা পড়াতে পারেনি পয়সার অভাবে। পরে বুঝেছে কী ক্ষতি হয়েছে তার। এখন সে কাঁদছিল মেয়েটার জন্য। কি করা যায়, কি করা যায়? তখনও পুরোপুরি আলোকিত হয়নি পৃথিবী। ঘুম আসছে যাচ্ছে। অনেকক্ষণ চোখ খোলা, পাশে মায়ের ঘুমিয়ে থাকা শরীর, একটুও নড়াচড়া নেই। ঘরের অন্যদিকে সরু তক্তপোষে পাশ ফিরে শুয়ে আছে ইতিরানীর বর নাড়ুগোপাল। ঘরে এখন পাতলা অন্ধকারে ধীরে ধীরে আলো মিশছে। আর শুয়ে থাকতে পারছিল না। মনে হচ্ছিল শ্বাস ভারী হয়ে বুকের উপর চেপে বসছে। নিঃশব্দে খাট থেকে নেমে দাঁড়ালো অনন্যা। বাবা এখন মরার মতো ঘুমিয়ে থাকবে। মায়ের ঘুম ভাঙবে যে কোনো মুহূর্তে। নিঃশব্দে দরজা খুলে বারান্দায় পা দিয়ে পাল্লা দুটো টেনে দিল অনন্যা। তার খুব কান্না পাচ্ছিল। জনার্দন দাদু তাদের যে স্কুলে নিয়ে গিয়েছিল সেখানে যদি ওরা তাকে ভর্তি করে নিত তাহলেও তার পড়া হতো না। নৌকা করে নদী পার হয়ে অত দূরে গিয়ে একা একা সারাদিন স্কুলে ক্লাস করে বাড়িতে ফিরে আসবে কি করে? মা তাকে একা একা যাওয়া আসা করতেই দেবে না। আচ্ছা, বাবা যদি তাকে নিয়ে যায়? বাবার তো কোনো কাজ নেই। এখানে ছাগলগুলোর গলা জড়িয়ে ধরে বসে না থেকে স্কুলের বাইরে বসে থাকতে তো পারে। ছুটির পরে সে বাবার সঙ্গে ফিরে আসতে পারবে স্বচ্ছন্দে। সে যদি বেশ কয়েকবার বাবাকে বলে তাহলে কি বাবা রাজি হবে না? আজ অবধি বাবা কখনো তাকে বকাবকি করেনি। সে যা বলেছে তা হাসতে হাসতে শুনেছে, শুনে ভুলে গিয়েছে। তার বলা কথার মানে বুঝে কোনো কাজ করেনি। তবু আজ যদি করে? বারান্দা থেকে নিচে নেমে আসতেই না আলো না আধার মাখা পৃথিবীটা দেখতে পেল। কয়েক পা হাঁটতে প্রথমে একটা গরু বেশ জোরে ডেকে উঠল। গরুর ডাক শেষ হতেই তার স্বরে চেঁচাতে লাগলো ছাগলগুলো। অন্য জানে ওরা বাড়ির পেছনের গোয়াল আর খামারে বাঁধা আছে, আর একটু আলো বাড়লে কানাই এসে ওদের নিয়ে যাবে খাওয়াবার জন্য। অনন্যা বাড়ির পেছন দিকে আসতেই ওকে দেখতে পেল প্রাণীগুলো। সঙ্গে সঙ্গে ছাগলগুলো ছটফট করতে লাগলো বাইরে আসার জন্য। ওরা তাকে না দেখেও বুঝতে পেরেছিল। বাহ! এগিয়ে গিয়ে দরজাটা খুলতে গিয়েও দাঁড়িয়ে গেল অনন্যা। এটা তার কাজ নয়। ঘাড় ঘুরিয়ে সে তখনই কানাইকে দেখতে পেল। এখানে কি করছিস? প্রশ্ন শুনে মুখ ঘুরিয়ে অনন্যা তার মাকে দেখতে পেল। দেখে কোনো কথা না বলে সে মুখ নিচু করল। তোকে যদি বড় স্কুলে না নেয় তাহলে আমি কি করতে পারি? এখনও তো নেবে না বলেনি। মেয়ের মুখের দিকে তাকিয়ে জোরে শ্বাস ফেলল মা। তারপর বলল, দেখ তোর কপালে কি আছে।
মেয়ে যখন বড় স্কুলে 2 ক্লাসের ছাত্রী, তখন শোনা গেল পঞ্চায়েত নির্বাচনে গ্রামের এই আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। যিনি গত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তিনি বয়স্ক মানুষ এবং অবিবাহিত। বেশিরভাগ জায়গায় আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে গেলে যিনি শেষবার নির্বাচিত হয়েছিলেন তিনি সাধারণত তার স্ত্রী অথবা কন্যাকে নির্বাচনে দাঁড় করানোর সুপারিশ করে থাকেন, আর এলাকার মানুষও ভালোবেসে তাকেই ভোট দিয়ে থাকেন। এই গ্রামের ক্ষেত্রে এমন ঘটনা অবশ্য ঘটছে না। বেশিরভাগ বিবাহিত মহিলা ঘরের বাইরে পা বাড়ায় না। কোনো দলই ভেবে পেল না কিভাবে সুরাহা করা যায়। সবে সকাল শেষ হয়েছে, এখনও রোদ্দুর করা হয়নি। জনার্দনকে দেখা গেল 2 জন মাতবরগোছের লোকের সঙ্গে এই বাড়ির দিকে এগোচ্ছে। কানাই এই সময়ে বাগান পরিষ্কার করছিল। এদের দেখে উঠে এগিয়ে এলো কাছে। ওহে কানাই, তোমার দিদি কোথায়? ঘরে বসে সোয়েটার বুনছেন? বাহ, মেয়ের জন্য নিশ্চয়। না না, যেন খুব লজ্জা পেয়ে মুখ নিচু করলো কানাই। উনি আমার জন্য সোয়েটার বানাচ্ছেন, কিন্তু দিদি এত ব্যস্ত থাকেন যে কবে শেষ হবে কেউ জানে না। বুঝেছি, তোমার দিদিকে বলো একটু সামনে আসতে। জনার্দনের সঙ্গীরা বহু বছর পরে আবার এখানে এসে খুব অবাক হয়ে যাচ্ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, কি ছিল আর কি হয়েছে। কত রকমের গাছ, যা দেখলেই বোঝা যায় যত্ন করে লাগানো হয়েছে। জায়গাটার চেহারা বদলে গিয়েছে। ইতিরানী বেরিয়ে এলো বারান্দায়, বলল, আসুন। ওরা কাছে গেলে জনার্দন বলল, একটি বিশেষ কারণে এখানে আমরা এলাম। এদের কি তুমি চেনো? ভালো করে দেখে দোমনা করেও মাথা নেড়ে হ্যাঁ বলল ইতিরানী। তারপর মনে পড়ে যাওয়ায় হাত জোড় করে নমস্কার জানালো। জনার্দন বলল, আমাদের গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে। প্রতি বছর ছেলেরাই নির্বাচনে দাঁড়ায় যেতে। এবার আসনটি হয়ে গেছে মহিলাদের জন্য সংরক্ষিত। জনার্দন সঙ্গীদের দিকে তাকাতেই তাদের একজন বলল, তাই আপনার কাছে এলাম। আমার কাছে কেন? অবাক হলি ইতিরানী। জনার্দন বলল, নির্বাচনে কেউ দাঁড়াবে বলে মনে হয় না, তাই এদের সবার ইচ্ছে তুমি নির্বাচিত হয়ে পঞ্চায়েতে যাও। এ কি বলছেন? আমি পঞ্চায়েতের কাজ কিছুই জানি না, পেটে তেমন বিদ্যেও নেই। আপনারা অন্য কাউকে বলুন। ইতিরানী বলল, এসব বললে হবে? আমরা আলোচনা করেই এসেছি। একজন বলল, মানে? চোখ ছোট হলে ইতিরানীর। জনার্দন বলল, মা, তুমি প্রায় এই মরুভূমিকে সুজলা সুফলা করে তুলেছ। 4টিখানি কথা নয়, তুমি পারবে আমাদের এই গ্রামটার উন্নতি করতে। দয়া করে তুমি রাজি হয়ে যাও। এবার হেসে উঠল ইতিরানী। কি যে বলেন, আমার পেটে বিদ্যে নেই, ভালো করে কথা বলতে জানি না। আমি কি করে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হব? তাছাড়া আমার সময় কোথায়? ছাগল গরু মুরগি নিয়েই সময় কেটে যায়। গ্রামের লোকজনের জন্য কাজ করব, এমন সময় কোথায়? আপনারা অন্য লোক খুঁজুন। অন্য লোক কোথায়? আর লোক পেলেই তো হবে না। দুজনের একজন বলল, শোনো মা, তুমি আপত্তি করো না, আমরা তোমার পাশে থাকব। যা যা করতে হবে তা করতে সাহায্য করব। না না, আমি একজন সাধারণ মেয়ে মানুষ। মাথা নাড়ল ইতিরানী। জনার্দন বলল, ঠিক আছে, আমি বলি কি, আজকের রাতটা তুমি মন দিয়ে ভাবো। মানুষের উপকার করে যদি কিছু রোজগার করা যায় তাহলে মন্দ কি? গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব পেলে সবাই যেমন তোমাকে সমীহ করবে, তেমনি সরকারি কর্তার পুলিশের কাছে খাতির পাবে। আমাকে কি কি কাজ করতে হবে? ইতিরানী জিজ্ঞেস করলো। সব বুঝিয়ে দেব, আগে ভেবেচিন্তে মনটাকে ঠিক করো। কথাগুলো বলে ঘুরে দাঁড়ালো জনার্দন। পেছন থেকে ইতিরানী বলল, আমি আপনার কাছে যাব বলে ভেবেছিলাম। হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে? আপনি যে বুড়িকে বলেছিলেন সকালে মেয়েকে নৌকায় পৌঁছে দিতে, বিকেলে নামিয়ে আনতে, তাকে নিয়ে একটা সমস্যা প্রায়ই হচ্ছে। সে কি সমস্যা? ওর বাতের ব্যথা মাঝে মাঝেই এত বেড়ে যায় যে হাঁটাহাঁটি করতে পারে না। অপেক্ষা করে করে মেয়ে স্কুলে ঠিক সময়ে পৌঁছাতে পারে না, অথচ বুড়িকে পুরো সময়ের বেতন পুরোটাই দিতে হয়। তার চেয়ে আমি অন্য লোক খুঁজব। ইতিরানী বলল, বেশ তো, তা অন্য লোক কেন? কানাই তো এ কাজটা করতে পারে। আচ্ছা দেখি, তুমিও এই ব্যাপারটা নিয়ে ভাবো। সঙ্গীদের নিয়ে চলে গেল সে। ক্লাস 4 থেকে মেয়েদের থাকার জন্য স্কুলে হোস্টেল আছে, ততদিন তাকে বাড়ি থেকে যাতায়াত করতে হবে। এই সময়টা মেয়েকে স্কুলে যাওয়ার জন্য নৌকায় তুলে দিতে এক কথায় রাজি হয়ে গেল কানাই। চোখের সামনে যাকে জন্মাতে দেখেছে তার সম্পর্কে সে বেশ দুর্বল ছিল। পরের দিন জনার্দনের সঙ্গে আরও 2 জন এলো। তখন গরুর দুধ দোয়াচ্ছিল কানাই।
কাছে দাঁড়িয়েছিল ইতিরানী। ওদের দেখে একটু এগিয়ে গেল সে, বলল, আসুন, আজ একজন বৃদ্ধ আছেন দলে। তিনি বললেন, তুমি কি ভাবলে তা জানি না, কিন্তু আমরা চাই তুমি রাজি হয়ে যাও। একটু তাকিয়ে ইতিরানী বলল, বেশ, আমাকে কি করতে হবে? বৃদ্ধ বলল, জনার্দন, তুমিই সব বুঝিয়ে বলো। মূলত জনার্দনের উদ্যোগেই এলাকার গ্রাম পঞ্চায়েতের একমাত্র মহিলা সদস্যা হয়ে গেল ইতিরানী। এই রকম কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মাথার উপর একজন পঞ্চায়েত প্রধান আছেন। মূলত তার নির্দেশেই পঞ্চায়েতের কাজকর্ম চলে। প্রধান ইতিরানীকে বুঝিয়েছিলেন এই গ্রাম পঞ্চায়েতের কাজটি রীতিমতো সম্মানের। এলাকার মানুষের সুখ দুঃখের ভার ভাই তোমার উপর। তোমার এলাকা কোথা থেকে কোথায় তা বুঝে নাও। এই এলাকার মধ্যে ছোটোখাটো সাঁকো, রাস্তা প্রভৃতির দাবি সাধারণ মানুষ চাইলে সেই চাওয়া কতখানি যুক্তিযুক্ত তা তোমাকে দেখতে হবে। তোমার সুবিধে কমলবাবু তোমার ওই পঞ্চায়েতের সঙ্গে আছেন, খুব কাজের লোক। তিনিই তোমায় বুঝিয়ে দেবেন কি কি করতে হবে। প্রথম 7 দিন কোনো কাজই ছিল না। একবার গিয়ে পঞ্চায়েত অফিস দেখেই সে বাড়ি ফিরে যেত। দিন 10 পরে কাজ শুরু হলো। ইতিরানী সময় ঠিক করে নিল। সে স্নান খাওয়া শেষে বেলা 12টা নাগাদ যাবে, 4টের সময় ফিরে আসবে। দেখা গেল এতটা সময় অফিসে বসে থাকার তেমন কোনো দরকার নেই, কিন্তু জনার্দন তাকে উপদেশ দিল, বিশেষ কোনো কাজ না থাকলে অফিসের চেয়ারেই বসে থেকো। বসে থাকলে এমন অনেক কিছু জানতে পারবে যা তোমার উপকারে লাগবে। বেতন বলে কিছু নেই। মাসোহারা হিসেবে যা দেয়া হয় তা আজ থেকে 50 বছর আগে বাড়ির কাজের লোককে দিলে সে কাজ না করে চলে যেত। কিন্তু ইতিরানীর মজা লাগলো। কত রকমের সমস্যা, সেই সব সমস্যার সমাধানের জন্য তারা পঞ্চায়েত অফিসে এসে আবেদনপত্র জমা দেয়। পঞ্চায়েত প্রধান তাকে জানানোর আগেই লোকটা এলো ইতিরানীর অফিসে। এসে বলল, নমস্কার, আপনি নতুন এসেছেন সেই খবর পেয়েছি। পুরনো হলে আমাকে চিনবেন। আপনাদের সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক। আমি হারাধন রায়। নমস্কার, গম্ভীর গলায় বলল ইতিরানী। আপনার কথা সবে জেনে নিয়েছি। একমাত্র শূন্য থেকে শুরু করে এখন দারুণ জাঁকিয়ে বসেছেন। বাঙালি মেয়েদের মধ্যে এমন উদ্বেগ সচরাচর দেখা যায় না। খুব ভালো, খুব ভালো। আপনি কী জন্য এসেছেন তা কি জানতে পারি? অবশ্যই, সেই জন্যই তো আসা। ওই যে পশ্চিম পাড়ায় একটা খাল রয়েছে, তার উপর সেতু তৈরি করা হবে। ওই খালের জন্য এই গ্রামের মানুষকে অনেক ঘুরে ঘুরে এপার থেকে ওপারে যেতে হয়। বহু বছর ধরে চেষ্টা হচ্ছিল, এতদিনে অনুমোদন পাওয়া গেল। কিন্তু যে টাকা বাজেট বাবদ বেঁধে দিয়েছে, ওর মধ্যেই কাজটা করতে হবে। যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। একটু থেমে বলল হারাধন রায়। নিশ্চয়ই। পশ্চিম পাড়ার খালটার জন্য মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়। ওর উপর একটা ব্রিজ তৈরি করা হলে খালের দুপাশের মানুষের উপকার হবে। ইতিরানী বলল, এমন ভালো কাজে নিশ্চয়ই সহযোগিতা করব। বাহ, খুব ভালো। বুঝতেই পারছেন, কাজ করার পর খুব সামান্যই হাতে আসে। সৎভাবে কাজ করতে হলে ঘরের টাকা খরচ করে ক্ষতির বোঝা বইতে হয়। তাই একটু টাইট হাতে কাজ করতে হবে। একটু আধটু এদিক ওদিক না করলে, বলল হারাধন রায়। তারপর দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালো সে। আমার উপর ভরসা রাখবেন। কয়েকদিন পর সকালে জনার্দন বাড়িতে এসে জিজ্ঞাসা করলো, তুমি গিয়েছিলে কোথায়? ইতিরানী অবাক হলো। আরে কি কাণ্ড, তোমার সঙ্গে হারাধন রায় দেখা করতে যায়নি? হারাধন রায়, ও হ্যাঁ, খালের উপর ব্রিজ তৈরি করছেন যিনি, হ্যাঁ, বলল ইতিরানী। এসেছিলেন, সেতু বানাবার কথা বলে গিয়েছেন। আর কিছু বলেননি? মাথা নাড়ল ইতিরানী। মুখে কোনো কথা বলেননি, তবে ইঙ্গিতে বুঝিয়েছেন। ও কি বুঝেছ তা কি জানতে পারি? যাওয়ার আগে ইশারায় বুঝিয়ে দিলেন ওই সেতু তৈরি হলে সরকার যে টাকা দেবে তা থেকে কিছুটা উনি ভাগাভাগি করে নেবেন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, ওই টাকা তিনি পাবেন কার কাছ থেকে? হিসেবে জল মিশিয়ে তোমাদের পকেটে যদি কিছু যায় তাহলে তো কেউ ওই হিসেব চাচাই করতে আর যাবে না। জনার্দন বলল, তুমি রাজি হয়েছ? আমাকে তো কথাগুলো স্পষ্ট বলেনি। তাকালো ইতিরানী। যদি বলে, বলতেই পারে, কিন্তু এই ধরনের টাকা নিয়ে হাত নোংরা করব না। কি বললে? ওর কাছেই রেখে দিতে বলবো। আমি নিচ্ছি না যেমন, প্রত্যাখ্যানও করছি না। যদি কখনো গ্রামের প্রয়োজনে ওই টাকা খরচ করতে হয় তাহলে করতে পারে। আপনাকে আমি অনুরোধ করব, যত টাকা বিভিন্ন কাজের জন্য আমার নাম করে সরিয়ে রাখা হচ্ছে তার হিসেব যেন রাখেন।
হাত জোড় করল ইতিরানী। এরকম কথা তুমি বলবে ভাবতেই পারিনি, খুব খুশি হলাম। জনার্দন বলল, এবার অন্য কথা। অনন্যার পড়াশোনা খারাপ হচ্ছে না, কিন্তু বাড়ি থেকে নদীতে গিয়ে নৌকো ধরে ওপারে যাওয়া, স্কুলে পৌঁছাতে প্রচুর সময় লেগে যাচ্ছে। ওর উপর বেশ চাপ পড়ছে। তাই ওর একজন টিচার বলছিলেন, ওর মা বাবা যদি স্কুলের পাশেই ঘর ভাড়া করে থাকে তাহলে অনেকটা সময় বাঁচবে। মেয়ের স্কুলে আসতে যে পরিশ্রম আর সময় ব্যয় হয়, সেটা না হলে ও আরও ভালো ফল করত। মাথা নাড়ল ইতিরানী। কথাটা খুবই সত্যি। সে বলল, আমাকে এটা নিয়ে একটু ভাবতে হবে। আপনি একবার ওর টিচার প্রভা দিদিকে জিজ্ঞেস করবেন তো, ও কতটা মানিয়ে নিতে পারছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।